আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। কোন শক্তির কাছে নতজানু না হয়ে সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি কেন্দ্রে ৩ থেকে ৫ জন সেনা সদস্য মোতায়েনের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। ঢাকায় নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপে দলগুলোর প্রতিনিধিরা এসব দাবি জানান। এছাড়া সরকার আইন প্রণয়ন করলেই কমিশন গণভোটের প্রস্তুতি নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। নূর হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বুধবার বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। সংলাপে নির্বাচনী আচরণবিধিতে অমীমাংসিত বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি কিছু সংশোধনী আনার দাবি জানান রাজনৈতিক দলগুলোর নেতারা। বলা হয়েছে এতগুলো ওয়ার্ড প্রতি একটা ফেস্টুন লাগানো হবে, কিন্তু যাদের শক্তি সামর্থ্য বেশি তারা সংখ্যার পর সংখ্যা লাগিয়ে যাচ্ছে। পেশি শক্তি মুক্ত নির্বাচন আয়োজনের স্বার্থে নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধারে জোর দেওয়ার দাবি জানিয়েছে এনসিপি। নির্বাচনী বিধিমালায় স্পষ্ট করে বলা আছে শুধুমাত্র দলীয় প্রধানের ছবি ব্যবহার করা যাবে। সেই দলীয় প্রধান হিসেবে যদি খালেদা জিয়ার পাশে তারেক রহমান বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি কেউ ব্যবহার করে, তাহলে তার উপরে আপনাকে এটা প্রয়োগ করতে হবে। আমরা তখন এই কমিশনের সক্ষমতাটা দেখতে পাবো, তাদের আন্তরিকতাটাও আমরা দেখতে পাবো যে তারা কতটুকু আন্তরিকতা নিয়ে এই আইনটা তৈরি করেছেন এবং এটা প্রয়োগ করার জন্য তারা কতটুকু প্রতিজ্ঞাবদ্ধ আছেন। প্রতিটি ভোট কেন্দ্রে সেনা মোতায়েন ও তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে ডিসিএসপি বদলি সহ বেশ কিছু দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত ৫ জন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে, স্ট্যাকিং ফোর্স তো থাকেই। এ ব্যাপারে আপনাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা সেনাবাহিনীর সাথে আলোচনা নিশ্চয়ই হয়েছে বা হবে। সংলাপে অংশ নিয়ে কমিশনকে সংবিধান প্রদত্ত ক্ষমতা ব্যবহারের আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমরা গণতন্ত্রের দেশে প্রতিষ্ঠা করব, গণতান্ত্রিক পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব। আবার আমি যদি গিয়ে সেই নির্বাচনের দিন আমি কায়ের জোর অ্যাপ্লাই করি অথবা আমি নিয়ম ভঙ্গ করে কিছু করি, তাহলে তো কথায় আর কাজে মিল থাকলো না। পরে রাজনৈতিক দলগুলোর এসব দাবির বিষয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। সুষ্ঠু নির্বাচন আয়োজনে চান সবার সহযোগিতা। আইনটা হলে তখন আমার একটা দায়বদ্ধতা আসবে এই ব্যাপারে বক্তব্য দেওয়ার। আমি তো এখনো এই ব্যাপারে বক্তব্য দেওয়ার, কিন্তু আপনাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিষয়ে আমাকে অনেক জিজ্ঞাসা করেন। সকালবেলা অনেকেই এটা নিয়ে অনেক প্রশ্ন উত্থাপন করেছেন, কিভাবে করবেন, কিভাবে ওরা জবাব দিবে, কয়টা বাক্স করবেন। এগুলো আমি সব আমার চিন্তা, আমাদের এক্সারসাইজ, এগুলো আমরা শুরু করবো ওই আইনটা হওয়ার পরে। গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সব প্রার্থী আচরণবিধি মেনে চলবে বলে প্রত্যাশাও করেন সিইসি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সশস্ত্র বাহিনীর সহযোগিতা কামনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেছেন, সশস্ত্র বাহিনী মানুষের পক্ষে থাকায় বিগত শাসনের অবসান দ্রুত হয়েছে। রিপোর্ট আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ডিএসএসসি কোর্স 2025-এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা সংকটকালে দেশের মানুষের পাশে ছিলেন বলেই ফ্যাসিস্ট সরকারের পতন সম্ভব হয়েছে। বাংলাদেশ ইজ এ লাকি কান্ট্রি। All the armed forces, the entire rank and file, under the leadership of their leaders, stay committed to the people. As a result, it came to an end very quickly. তবে সংকট এখনও পুরোপুরি কাটেনি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন রূপান্তরের পথে রয়েছে। আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনী সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। Ending is one thing. Ending doesn't solve everything. It creates new problems to settling down. What role army plays in it? You are torn apart in debating, discussing, mulling over the whole thing. So now the time for election, we are looking forward to it. And we announce the date for February. Again, we need the support from our armed forces, from our police,
in law enforcing agencies, all types, because it is a big undertaking coming from an uprising. এবছর বাংলাদেশের সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ সহ বিদেশি 23টি দেশের মোট 311 জন সামরিক কর্মকর্তা ডিএসএসসি কোর্স সম্পন্ন করেছেন, যার মধ্যে সেনাবাহিনীর 170 জন, নৌবাহিনীর 45 জন, বিমান বাহিনীর 36 জন, বাংলাদেশ পুলিশের 1 জন নারী সহ 3 জন কর্মকর্তা রয়েছেন, আর বিদেশি কর্মকর্তা ছিলেন 58 জন। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কলম্বো সিকিউরিটি কনক্লেভ সিএসসির কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় ডক্টর খলিলুর রহমান সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য অজিত দোভালকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভ সিএসসির জাতীয় নিরাপত্তা স্তরের বৈঠকে অংশ নিতে ডক্টর খলিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে ভারতে অবস্থান করছে। এ সফরকে ঘিরেই অজিত দোভালের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ এবং বৈঠক হয়। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে জবানবন্দি দিলেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক এসআই আফজালুল হক। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে তিনি বলেছেন, গত বছরের 5 আগস্ট বিকেল 4টায় ওসি সায়েদের নির্দেশনায় এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য এই হত্যাকাণ্ডে অংশ নেয়। এরপর পেট্রোল ঢেলে আগুন দিয়ে মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। এ সময় শহীদদের পরিবার এবং আহতদের কাছে ক্ষমা চান এসআই আফজালুল হক। এ মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 23 জন। চলতি মাসেই সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন। আশুলিয়ায় লাশ পোড়ানোর এ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ আসামি করা হয় 16 জনকে। তাদের মধ্যে কারাবন্দী রয়েছেন 8 জন। লাশ পোড়ানোর আগের বর্ণনাটা সম্পূর্ণ দিয়েছেন, কে গুলি করেছেন, কিভাবে গুলি করা হয়েছে, কে ডিপ্লয়েড করেছেন, এবং পরবর্তীকালে কমান্ড রেসপন্সিবিলিটিতে পরবর্তীকালে এবং পূর্বে এলাকার এমপি সাইফুল ইসলাম এবং ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এসপি আসাদুজ্জামান রিপন এবং এডিশনাল এসপি যে 2 জন আছেন জোন ইনচার্জ, তাদের ভূমিকার ব্যাপারে, অর্থাৎ তাদের ইনঅ্যাকশান এবং পাওয়ার টু পানিশ যেটা প্রয়োগ করেননি বা ইনঅ্যাকশন করেছেন, সেইটার উপর বর্ণনা দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসবে কিনা তা জানা যাবে আগামীকাল। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ কাল এই বিষয়ে রায় ঘোষণা করবেন। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে কততম সংসদ নির্বাচন থেকে তা কার্যকর হবে তাও স্পষ্ট হবে এই রায়ের মাধ্যমে। রিপোর্টারও জানাচ্ছেন হাসান জাভেদ। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে 1996 সালে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করেছিল বিএনপি সরকার। 3টি নির্বাচনও হয় সেই সরকারের অধীনে। এরপর এক রিটের প্রেক্ষিতে 2011 সালের মে মাসে এই ব্যবস্থা বাতিল করে ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। সেই রায়ের ভিত্তিতে একই বছরের জুন মাসে সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। জুলাই অভ্যুত্থানের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে আপিল বিভাগের সেই রায় রিভিউ চেয়ে 8 জন ব্যক্তি ও 2টি সংগঠন আবেদন করেন। পরে শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। সেই আপিলের উপর শুনানি শেষ হয় গত 11 নভেম্বর। খায়রুল হক তিনি তার নিজের ইচ্ছামতো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জাজমেন্টটি দিয়েছেন। বর্তমানে যে রায়টি হবে সেটি হবে ত্রয়োদশ সংশোধনী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ রায়, যে রায়টি ফলো হবে। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান কোনো কোরআন বা বাইবেল নয় যে তাকে পরিবর্তন করা যাবে না। সংবিধানের মৌলিক কাঠামো ঠিক রেখে তাতে সংস্কার করা যাবে। গণতন্ত্র যদি আমার বেসিক স্ট্রাকচার হয়, সেই গণতন্ত্রকে শানিত করার জন্য, ঋদ্ধ করার জন্য, উন্নত করার জন্য, সংরক্ষণ করার জন্য, সমৃদ্ধ করার জন্য যে কোনো পদক্ষেপই এটা বেসিক স্ট্রাকচারের সাথে মার্জ করবে। আপিলকারীদের আইনজীবীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস এবং দেশের গণতন্ত্রকে নস্যাৎ করা হয়েছে। মানুষের মৌলিক অধিকার বলতে কিছু ছিল না। সুপ্রিম কোর্টের যে রায়টি ঘোষণা হবে, ভবিষ্যতে আর কোনোদিন কেয়ারটেকার গভর্নমেন্ট এবং নির্বাচন প্রসেস নিয়ে আমরা কেউই যেন আর অনিশ্চয়তায় না ভুগি। শুনানিতে সব পক্ষের আইনজীবীরাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে মত দেন। একই সাথে
চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে যেন তা কার্যকর করা হয় সেই আর্জিও জানান তারা। এই সরকারের পরবর্তী সরকার যারা আসবে সেখান থেকে যদি কার্যকর করেন এখানে কোনো ব্যত্যয় হবে না। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে দোকানে ঢুকে গুলি করে হত্যার ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গ্রেফতারকৃতরা হলেন পাতা সোহেল এবং সুজন। আজ রাজধানীর কারণ বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে একথা জানায় র্যাব 4-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম। আলোচিত এই খুনের ঘটনায় পুলিশের পাশাপাশি তদন্ত করে র্যাব। গেল মঙ্গলবার রাতভর আশুলিয়ার বিরুলিয়া এবং টঙ্গীতে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করা হয়। র্যাব অধিনায়ক জানান, রাজনৈতিক কোন্দল, চাঁদাবাজি এবং মাদকের নিয়ন্ত্রণ নিতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। গেল সোমবার সন্ধ্যায় রাজধানী পল্লবীর একটি হার্ডওয়্যার দোকানে ঢুকে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে কয়েকজন সন্ত্রাসী। আসামিদের থেকে আমরা যেই প্রাথমিক যে তথ্যাদি পেয়েছি তাতে উক্ত ঘটনার পিছনে আমরা রাজনৈতিক কোন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাই। এছাড়াও তারা জানায় যে উক্ত হত্যাকাণ্ডটি সংগঠিত করার পিছনে একটি সুপরিকল্পিত পরিকল্পনা কাজ করে যাতে একটি মোটা অঙ্কের অর্থ লেনদেন হয়। গ্যাস বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন, যার প্রভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশের রপ্তানি খাত। এসব কথা জানিয়ে সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি খাতে নীতি সহায়তার দাবি করেছেন শিল্পোদ্যোক্তারা। দেশে গ্যাসের যথেষ্ট মজুত রয়েছে দাবি করে বাপেক্সের পাশাপাশি গ্যাস উত্তোলনে বিদেশি কোম্পানিকেও সম্পৃক্ত করার আহ্বান জ্বালানি বিশেষজ্ঞদের। সাজরিনা খন্দকারের রিপোর্ট। জ্বালানি সংকটে দেশের শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন ব্যাহত হচ্ছে বেশ কিছুদিন ধরেই। নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আশ্বাসে দাম বাড়ার পরও কাঙ্ক্ষিত সেবা মিলছে না। রাজধানীর একটি হোটেলে ইআরএফ ও পলিসি এক্সচেঞ্জ আয়োজিত বাংলাদেশের সমৃদ্ধি ও বিদ্যুৎ খাতে বিনিয়োগ বিষয়ক সেমিনারে জ্বালানি সংকটের কথা তুলে ধরেন শিল্প মালিকরা। সরবরাহ বাড়াতে ভ্যাট ট্যাক্স সহ নীতি সহায়তার তাগিদ দেন তারা। আরএমজি সেক্টরে গ্যাস বিদ্যুৎ ঘাটতিতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সঙ্গে কর বৃদ্ধির চাপ যুক্ত হয়েছে। এসব সংকট সমাধানে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। আলোচনায় অংশ নিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বিগত সময়ে গ্যাসের কূপ খনন না করায় ক্ষোভ জানান। জ্বালানি চাহিদার কথা মাথায় রেখে প্রকল্প না নিলে আগামীতে সংকট আরও বাড়ার শঙ্কা তাদের। বর্তমানে পর্যাপ্ত পাওয়ার প্ল্যান্ট থাকলেও 2029-30 সালে দেশে জ্বালানি ঘাটতির ঝুঁকি তৈরি হতে পারে। তাই এখনই নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সঠিক নীতি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া জরুরি। Whether we want to replace by renewable or we want to get more gas or we want to have more coal-based power plants. বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার মন্তব্য করে অর্থনীতি এগিয়ে নিতে সমন্বিত উদ্যোগের কথা বলেন তারা। Now, economic situation depend on the politics. ভালো রাজনৈতিক পরিবেশ ছাড়া অর্থনীতি শক্তিশালী করা কিংবা বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব নয়। তাই সমস্যা সমাধানে রাজনীতিবিদ, সুশীল সমাজ ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগ জরুরি। And the politician, if they can get together, unite our country. দেশি বিনিয়োগকারীদের নীতি সহায়তা না দিলে বিদেশি বিনিয়োগও আসবে না বলে জানান বক্তারা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করে একীভূতকরণের ফলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ক্ষতির বিষয়টি বিবেচনা করতে সরকার এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি চেয়ারম্যান মুমিনুল ইসলাম। সকালে রাজধানীর নিকুঞ্জে ডিএসসি টাওয়ারে পুঁজিবাজারের উন্নয়নে অংশীজনদের নিয়ে সেমিনারে কথা বলেন ডিএসসি চেয়ারম্যান। সেমিনারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস 2025 নিয়ে নিজেদের মতামত এবং প্রস্তাবনা দিয়েছে বিনিয়োগকারী সহ পুঁজিবাজার সংশ্লিষ্টরা। এ সময় বক্তারা বলেছেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভালো কোম্পানি অন্তর্ভুক্ত করা সহ আরও বেশি আইপিও এনে শেয়ার বাজারে গতিশীলতা বাড়ানোর তাগিদ দেন তারা। ডিএসসির পক্ষ থেকে কিন্তু গত 3 মাস ধরে বাংলাদেশ ব্যাংক, বিসেক, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এফআইডি
সবার সাথে যোগাযোগ করা হচ্ছে। ডিপোজিটারদেরকে যেভাবে ইন্টারেস্ট প্রোটেক্ট করা হচ্ছে একটা স্পেশাল রেজলিউশন নিয়ে, তো আমার শেয়ার বাজারেও তো লক্ষ লক্ষ ফ্যামিলি জড়িত আছে এবং তারা তো যে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে আস্থা রেখে বিনিয়োগ করেছিল, সেই অডিটেড ফাইন্যান্সিয়াল তো রাইট ছিল না। চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়ে আগামী সাফ চ্যাম্পিয়নশিপে খেলবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে 22 বছর পর পাওয়া জয়ের পর গোলদাতা মুরসালিন এমনই আত্মবিশ্বাসী। এমনকি মার্চে সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান বাছাই সি গ্রুপে দ্বিতীয় স্থান অর্জনকে অসম্ভব মনে করছে না এখন তার কাছে। এদিকে ভারতের বিপক্ষে জয় ধারাবাহিকতা বজায় রাখবে বাংলাদেশ, প্রত্যাশার সাবেক অধিনায়ক আমিনুল হকের। কুশল ইয়াসিরের রিপোর্ট। সমর্থকদের জয় উপহার দিয়ে বছর শেষ করা বাংলাদেশের এবারের লক্ষ্য সাফ চ্যাম্পিয়নশিপ পুনরুদ্ধার। 2003 সালে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ এই আসরের চ্যাম্পিয়ন হয়েছিল টিম বাংলাদেশ। এরপর আর শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। ভারতের বিপক্ষে জয়ের নায়ক শেখ মোরসালিন দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী। আমার যেটা টার্গেট সেটা হচ্ছে যে আমার সাফ জেতাটা হচ্ছে আমার এখন মানে অ্যাজ এ প্লেয়ার হিসেবে এটা একটা বিরাট ব্যাপার। লাস্ট তো 2003-এ উইন হয়েছে, সো এই রেকর্ডটা যদি আমরা ব্রেক করতে পারি আমরা ডিজার্ভ করি। আমাদের যে টিমটা এখন আছে আমরা আসলে ডিজার্ভ করি। এদিকে সাফ শিরোপা ঘরে ফেরানোর এখনই সময় বললেন 22 বছর আগে সাফ জয়ী দলের অন্যতম এই সদস্য। ভবিষ্যতের জন্য আমাদের এই ম্যাচটি আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে এবং আগামীতে যাতে আমরা বাংলাদেশ ফুটবল টিম, আমাদের আরও যারা ভালো ভালো খেলোয়াড় রয়েছেন তাদেরকে ইনক্লুডিং করে কিভাবে আমরা একটি কম্প্যাক্ট ফুটবলের মাধ্যমে যেভাবে আমরা ভারতকে হারিয়েছি এই জয়টার ধারাবাহিকতা যাতে আমরা ধরে রাখতে পারি। আগামী বছর মাঠে গড়ানোর কথা দক্ষিণ এশিয়া ফুটবলের সর্বোচ্চ এই টুর্নামেন্টের। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।